আজকে তোমাদের সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ কিছুটা আছে এবং 12-এ ওখানে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের বিন্যাস সমবায় এই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টার দুটো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমত সমসম্ভব পরীক্ষা কি সেটা আগে জানি, কিছু সংজ্ঞা জেনে নিই। সমসম্ভব পরীক্ষা, ইংরাজির টার্মগুলো জেনে রেখে দিতে হবে। ইংরাজিতে হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট এটা কাকে বলে? যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে অথবা কোন কোন ফল পাওয়া সম্ভব তা স্পষ্ট করে বলা যায়, কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে বা কোন ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায় না, তাদের বলা হয় সমসম্ভব পরীক্ষা। ঠিক আছে, তাহলে প্রথমে লিখিয়ে দিই। যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে অথবা কোন কোন ফল পাওয়া সম্ভব তা স্পষ্ট করে বলা যায়। ঠিক আছে, কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে বা কোন ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায় না। তাদের সমসম্ভব পরীক্ষা বলে। ঠিক আছে, আর বলে দিচ্ছি, যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে বা কোন কোন ফল পাওয়া যেতে পারে তা স্পষ্ট করে বলা যায়, কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণ যখন করা হবে তখন কোন ঘটনা ঘটবে বা কোন ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাবে না, সেই সমস্ত ঘটনাকে বলা হবে সমসম্ভব পরীক্ষা। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, দেখো, উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ, একটি
মুদ্রাকে যদি টস করা হয়, একটি মুদ্রাকে টস করলে হেডকে এইচ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, অথবা টেল টি পড়বে। একটা মুদ্রাকে যদি টস করে তাহলে হেড অথবা টেল পড়বে। এটা স্পষ্ট করে বলা যাবে, ঠিক আছে, স্পষ্ট করে বলা যায়। একটা মুদ্রাকে যখন টস করা হবে তখন হেড পড়বে অথবা টেল পড়বে, ঠিক আছে, এই দুটো ফলের মধ্যে যে কোনো একটা ফল পড়বে, এটা স্পষ্ট করে বলা যায়। কিন্তু কোন টসে কিন্তু কোনো টসে হেড পড়বি বা টেল পড়বি এটা স্পষ্ট করে বলা যায় না, ঠিক আছে। তাহলে একটি মুদ্রাকে টস হলো একটা সমসম্ভব পরীক্ষা। তাই একটি মুদ্রাকে টস করা হলো একটি সমসম্ভব পরীক্ষা, ঠিক আছে। যখন একটা মুদ্রাকে টস করা হবে তখন এটা বলতে পারবো যে হয় হেড পড়বে অথবা টেল পড়বে, কী কী ফল ঘটতে পারে সেটা বলতে পারবো, ঠিক আছে, কী কী ফল হতে পারে, মানে হেড পড়বে বা টেল পড়বে এটা বলতে পারবো। কিন্তু কোনো একটা টসে যে হেড পড়বি এটা বলতে পারবো না, আবার কোনো একটা টসে যে টেল পড়বি এটা স্পষ্ট করে বলতে পারবো না, মানে কোন টসে কী পড়বে সেটা স্পষ্ট করে বলতে পারবো না, ঠিক আছে। সেই জন্য একটা মুদ্রাকে টস করা হলো একটা তোমার সমসম্ভব পরীক্ষা। একই রকমভাবে একটা পাশা মানে লুডোর ছক্কাকে যদি ওপর দিয়ে ছোড়া হয় তাহলে কোন কোন ফল পড়তে পারে সেগুলো স্পষ্ট করে বলতে পারবো, ঠিক আছে, 1 2 3 4 অথবা 5 অথবা 6 এগুলো পড়বে, এগুলোর মধ্যে কোনো একটা পড়বে এটা বলতে পারবো, মানে কোন কোন ফল হতে পারে সেগুলোর সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আছে। কিন্তু যদি কোনো একটা পাশাকে যদি ছোড়া হয় তাহলে কোন ফলটা পড়বে, যে কোনো একটা ফল পড়বে তো 1 থেকে 6-এর মধ্যে, তাহলে কোন ফলটা পড়বে, যে 1ই পড়বে এটা বলতে পারবো না স্পষ্ট করে, বা 2 পড়বে এটা স্পষ্ট করে বলতে পারবো না। তার জন্য একটা পাশাকে উপর দিয়ে ছোড়া যে পরীক্ষাটা সেটা হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা। এরকম বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে, ঠিক আছে, এক্সাম্পল অনেক রকম আছে, আরও বিভিন্ন রকম উদাহরণ আছে সমসম্ভব পরীক্ষার উদাহরণ। এবার হচ্ছে সরল ঘটনা কি। সরল ঘটনা আর যৌগিক ঘটনা। সরল ঘটনা বা সিম্পল ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, সরি, প্রথমে এর আগে জেনে নিই ঘটনা কি। ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল ঘটনা, একটা হচ্ছে যৌগিক ঘটনা। তার আগে জেনে নিই ঘটনা কি। ঘটনা বা ইভেন্ট, ইভেন্ট কি, একটা সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি ফলকে বলা হয় এক একটি ঘটনা। তাহলে সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি
ফলকে বলা হয় ঘটনা। ঠিক আছে, একটা সমসাম পরীক্ষা, যেমন একটা পাঁঠাকে ছোড়া হলো, ঠিক আছে, একটা পাঁঠাকে ছুড়লে কী কী ফল হতে পারে, 1 2 3 4 5 6 ফলগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে যদি বলি যে জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা যদি বলি আমরা, তাহলে উদাহরণ, পাশা যদি ছোড়া হয়, ছোড়ার ক্ষেত্রে জোড় সংখ্যা পড়ার ফল হলো একটি ঘটনা, ঠিক আছে। 1 নম্বর উদাহরণ হলো। তাহলে জোড় সংখ্যা কেমন হবে, 2 4 6, এইগুলো জোড় সংখ্যা বলতে পারে, এগুলো হলো এক একটা ঘটনা। আবার যদি বলি পাশা ছোড়ার ক্ষেত্রে এক পড়ার, কেবলমাত্র 1 বা কেবলমাত্র 2, এক সংখ্যাটা পড়ার ফল হলো একটি ঘটনা, ঠিক আছে। শুধু 1 পড়বে এই ফলটা, বা 2 পড়তে পারে, 1 থেকে 6-এর মধ্যে যে কোনো পড়তে পারতে, শুধু যদি 1 পড়ে বলে এটাও একটা ঘটনা, মানে রেখে দিলাম 1 পড়লো, এটাও একটা ঘটনা। আবার 2 জোড় সংখ্যা দিয়ে বলি, এটা একটা ঘটনা, ঠিক আছে। এরপর আসছি ঘটনাকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সরল ঘটনা, সিম্পল ইভেন্ট। এটা মুখে বলে দিচ্ছি, সিম্পল ইভেন্ট বা সরল ঘটনা কাকে বলে, যে ঘটনাকে, ঠিক আছে, আর বিশ্লেষণ করা যায় না, যে ঘটনাকে কখনো বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে একটা সরল ঘটনা। যেমন উদাহরণ, এই যে একটা উদাহরণ দিলাম, 1 পড়ার ঘটনা, একে আর সেম, এই ঘটনাটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে, বা বিশ্লেষণ করা যাবে না, যে হাফ পড়তে পারে এটা বলতে পারবো না, ঠিক আছে। এর চেয়ে কমে আর ঘটনা ঘটতে হতে পারে না, ঠিক আছে। এরপর আসছে যৌগিক ঘটনা, বা কম্পাউন্ড ইভেন্ট। এটা কি, যেসব ঘটনাকে বিশ্লেষণ করলে একাধিক সরল ঘটনা পাওয়া যাবে, তাকে বলা হয় যৌগিক ঘটনা বা কম্পাউন্ড ইভেন্ট। উদাহরণ কেমন হবে, যেমন এই উদাহরণটা, 2 4 6 মানে যুগ্ম সংখ্যা পড়ার ঘটনাটা, এই যদি বিশ্লেষণ করা হয়, ঠিক আছে, এটা একটা যৌগিক ঘটনা। তাহলে 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 6 পাচ্ছি, ঠিক আছে। 2 শুধু যদি বলি 2 পড়ার ঘটনা, তাহলে এটা একটা সরল ঘটনা, 4 একটা সরল ঘটনা, 6 একটা সরল ঘটনা, ঠিক আছে। তাহলে যৌগিক ঘটনাকে ভাঙলে একাধিক সরল ঘটনা পাওয়া যাবে, ঠিক আছে। এই যে যৌগিক ঘটনা, সরল ঘটনা বা ঘটনা, এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এই জিনিসটা জানলে, যে নমুনা বিন্দু কি
আর নমুনা দেশ কি। ঠিক আছে, এরপর আসছি নমুনা বিন্দু। নমুনা বিন্দু বা ঘটনা বিন্দু বলা হয়, ইংরেজিতে হচ্ছে স্যাম্পেল পয়েন্ট। এবং নমুনা দেশ, নমুনা বিন্দু এবং নমুনা দেশ মানে হচ্ছে স্যাম্পেল স্পেস। নমুনা বিন্দু এবং নমুনা দেশ কি, স্যাম্পেল পয়েন্ট, আর একটা হচ্ছে স্যাম্পেল স্পেস কি। ঠিক আছে, নমুনা বিন্দুকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে নমুনা ঘটনা বিন্দু। আর নমুনা দেশকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে ঘটনা দেশ নামেও ডাকা হয়। এরপর দেখো বলি ব্যাপারটা, একটি সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সরল ঘটনাকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। লিখে দিই, একটি সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সরল ঘটনাকে নমুনা বিন্দু বলা হয় বা স্যাম্পেল পয়েন্ট বলা হয়। ঠিক আছে, এটা সমসম্ভব পরীক্ষায় যে কোনো এক একটা সরল ঘটনা এক একটা নমুনা বিন্দু। অপরপক্ষে সমস্ত নমুনা বিন্দু সেটকে নমুনা দেশ বলা হয় বা স্যাম্পল স্পেস বলা হয়। তার মানে একটা সমসম্ভব পরীক্ষায় যতগুলি ঘটনা বিন্দু থাকে, যতগুলি নমুনা বিন্দু থাকে, সেই নমুনা বিন্দুগুলিকে নিয়ে একটা যে সেট তৈরি করা হয়, তাহলে সেই সেটটাকে বলবো নমুনা দেশ। এবং এই নমুনা দেশকে মানে ইহা এস অক্ষর দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। ঠিক আছে, স্যাম্পেল স্পেসকে এস দ্বারা প্রকাশ করব। যেমন একটা উদাহরণ দিই, একটা পাশাকে ছোড়া হলে স্যাম্পল স্পেস হবে কত, স্যাম্পল স্পেস এস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, 1 2 3 4 5 6 রকমের ফল হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল স্পেস। মানে এই 6টা নমুনা বিন্দু থাকতে পারে। নমুনা বিন্দু মানে হচ্ছে এই 6টা সরল ঘটনা, তার মধ্যে এখানে একটা সরল ঘটনা, তাহলে একটা নমুনা বিন্দু। 2 একটা সরল ঘটনা, 2 একটা নমুনা বিন্দু। ঠিক আছে, একটা সরল ঘটনাকে একটা নমুনা বিন্দু বলে। 3 একটা সরল ঘটনা, নমুনা বিন্দু। 4 নমুনা বিন্দু, 5 নমুনা বিন্দু, 6 নমুনা বিন্দু। কিন্তু যদি 1 2 দুটো একসঙ্গে নিই, এটা কিন্তু সরল ঘটনা নয়, এই যৌগিক ঘটনা বলা হয়। ঠিক আছে, তাহলে সরল ঘটনা কাকে বলা হয়, এবার যদি বলি সরল ঘটনার সংজ্ঞা কী। এবার যদি বলি ঘটনা কাকে বলে, ঘটনা কাকে বলে, স্যাম্পল স্পেসের একটা সাবসেটকে বলা হয় একটা ঘটনা। এটা এভাবে বললে আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, ঘটনা কি এবার সংজ্ঞা দিচ্ছি, দেখো আর একরকমভাবে। একটা স্যাম্পল স্পেস একটা সেট, এই এস সেটের যে কোনো সাবসেটকে একটা ঘটনা বলা হয়। ঠিক আছে, আর সরল ঘটনা কাকে বলবো, যে ঘটনাকে আর ভাঙা যায় না, মানে একটা নমুনা বিন্দু কার কিন্তু ভাঙানো যাবে না।
কিন্তু এটা তাহলে এক একটা নমুনা বিন্দু এক একটা সরল ঘটনা, যেমন এক একটা সরল ঘটনা, দুই একটা সরল ঘটনা। কিন্তু যদি বলি এক দুই দুটো একসঙ্গে নিলাম, তাহলে এটা একটা ঘটনা, কিন্তু একে আর ভাঙা যাচ্ছে, এক আর দুই একে দুটো পার্টে ভাগ করে নিতে পারি, একটা এক আর একটা হচ্ছে দুই। ঠিক আছে, মানে এক পড়তে পারে অথবা দুই পড়তে পারে। তাহলে এক দুই যদি একসঙ্গে নিই তাহলে এটা একটা যৌগিক ঘটনা। তার মানে যে ঘটনার মধ্যে পদ সংখ্যা হচ্ছে একের অধিক, তাকে এভাবে বলতে পারি, তাকে হচ্ছে যৌগিক ঘটনা বলা হয়। আর যার পদ সংখ্যা একটি মাত্র পদ থাকবে সেই ঘটনাটাকে বলা হয় সরল ঘটনা। আশা করি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপর দেখো পৃথক ঘটনা। পরস্পর পৃথক ঘটনা মানে এক একটা সেট। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে পৃথক সেট কি কাকে বলা হয়? ডিসজয়েন্ট সেট যেটা। ঠিক আছে, এই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। একাধিক ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হবে বা পরস্পর পৃথক ঘটনা বলা হবে যদি এ আর বি ধরো দুটো ঘটনা। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশনে বি যদি ফাই হয়ে যায়, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে বলা হবে এই ঘটনা দুটোকে বলা হবে পরস্পর পৃথক ঘটনা। যেমন এ একটা ঘটনা নিলাম, শুধু এক নিলাম, আর বি এটা পাঠার ক্ষেত্রে, ঠিক আছে, পাঠা ছোড়ার ক্ষেত্রে বি হচ্ছে দুই শুধু নিলাম, তাহলে এ ইন্টারসেকশনে বি ইকুয়াল টু ফাই। তার মানে এই ঘটনা দুটি পরস্পর পৃথক, মানে এই সেট দুটো পরস্পর পৃথক। ঘটনা কি? এক একটা সেট। ঠিক আছে, এরপর আসছি অসম্ভব ঘটনা এবং নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনা ইংরেজিতে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট। এবং নিশ্চিত ঘটনা। সার্টেন or sure event. অসম্ভব ঘটনা কি আর নিশ্চিত ঘটনা কি? কোনো সমসম্ভব পরীক্ষায় যে ঘটনা আদৌ ঘটতে পারে না তাকে বলা হয় অসম্ভব ঘটনা। ঠিক আছে, কোনো একটা সমসম্ভব পরীক্ষা, ধরো পাঠা ছোড়া হলো, তাহলে এই পাঠা ছোড়ার ক্ষেত্রে যে ঘটনাটা আদৌ ঘটতে পারবে না সেটাকে বলা হবে অসম্ভব ঘটনা। যেমন পাঠা ছোড়ার ক্ষেত্রে যদি বলি 7 পড়া, 1 থেকে 6 পর্যন্ত পড়তে পারে, যদি বলি 7 পড়ার ঘটনা। ঠিক আছে, একে যদি এ বলি, এ কি 7 পড়ার ঘটনা, তাহলে এটা হলো অসম্ভব ঘটনা। ঠিক আছে, একটা পাঠা ছোড়ার ক্ষেত্রে 7 পড়া বা 8 পড়া বলতে পারি, 8 পড়ার ঘটনা বা 9 পড়ার ঘটনা। ঠিক আছে, তাহলে তারা হয়ে যাবে অসম্ভব ঘটনা, কারণ এটা পাঠা ছোড়ার ক্ষেত্রে কখনো 7 পড়তে পারেন না বা কখনো 8 পড়তে পারেন না। ঠিক আছে, তাহলে এই 7 পড়ার ঘটনাকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে অসম্ভব ঘটনা। এই অসম্ভব ঘটনাকে আমরা প্রকাশ করব ফাই অক্ষর দ্বারা। ঠিক আছে, কেন ফাই অক্ষর দ্বারা প্রকাশ করি? অসম্ভব ঘটনার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, তার জন্য একে ফাই অক্ষর দ্বারা প্রকাশ করি, মানে শূন্য সেট। অসম্ভব ঘটনা কি? এক একটা শূন্য সেট। এই সমসম্ভব পরীক্ষার ক্ষেত্রে এটা একটা শূন্য সেট। এরপর আসছি নিশ্চিত ঘটনা কি। তাহলে অপরপক্ষে যে ঘটনা একটা সমসম্ভব পরীক্ষার ক্ষেত্রে আমরা
অসম ঘটনা জানলাম। এবার বলছি দেখো, অপরপক্ষে যে ঘটনা পরীক্ষা বা একটা সমসাম পরীক্ষার প্রত্যেক ক্ষেত্রে ঘটে তাকে বলা হয় নিশ্চিত ঘটনা। এর লিখে রাখো, অপরপক্ষে যে ঘটনা পরীক্ষা বা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে ঘটে তাকে নিশ্চিত ঘটনা বলা হয়, বা শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট। ঠিক আছে? যেমন একটি লুডোর যদি ছক্কা ছোড়া হয়, একটি লুডোর ছক্কা যদি ছোড়া হয় তাহলে কি হবে? এটা লুডোর ছক্কা বা পাশা যাকে বলা হয়, পাশা ছোড়ার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি নিশ্চিত ঘটনা। ঠিক আছে? একটা ঘটনার নাম দিলাম। কি 1 2 3 4 5 6 একটা ঘটনা নিলাম 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। কেন? কারণ এই ঘটনাটা ঘটবি, কোনো একটা পাশাকে যদি ছোড়া হয় তাহলে ঘটনাটা ঘটবি। মানে কোনো একটা পাশাকে যদি ছোড়া হয়, দেখো, তাহলে হয় 1 পড়বে, মানে এই ঘটনা 1 পড়লে ঘটনাটা ঘটছে, 2 পড়লে এটা ঘটছে, 3 পড়লে ঘটনাটা ঘটছে। ঠিক আছে? 1 থেকে 6 মধ্যে পড়বি, তাহলে হলো নিশ্চিত ঘটনা। মানে যে ফলগুলো পাওয়া যাবে সেই ফলগুলো সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেল নিশ্চিত ঘটনা। মানে সর্বদা ঘটনাটা ঘটবি। ঠিক আছে? অসম্ভব ঘটনাকে ফাই দ্বারা প্রকাশ করা হয় বললাম, আর নিশ্চিত ঘটনাকে দ্বারা প্রকাশ করা হয়। এই নিশ্চিত ঘটনাকে কীভাবে শিওর ইভেন্ট বলছে। নিশ্চিত ঘটনা ইংরাজি নাম হচ্ছে শিওর ইভেন্ট, সেই জন্য দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে দেখো, নিশ্চিত ঘটনাকে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এরপর আসছি পূরক ঘটনা। ইংরাজিতে কমপ্লিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে? পূরক সের যেমন পড়েছিলাম তো একই রকম পূরক ঘটনা এবার একই রকম। ঘটনা কি একটা সেট, তাহলে ওই সেটের কমপ্লিমেন্টকে বলা হয় পূরক ঘটনা। ঠিক আছে? যেমন সংজ্ঞাটা কী হবে তাহলে? একটি নির্দিষ্ট ঘটনার নেতিবাচক ঘটনাকে বলা হয় পূরক ঘটনা। কোনো একটা ঘটনা ধরো তাহলে ঘটনাটা না ঘটার ঘটনাকে বলা হয় ঘটনার পূরক ঘটনা। যেমন ধরো একটা পাশা ছোড়ার ক্ষেত্রে ধরো দেওয়া আছে 1 2 3। ঠিক আছে? একটা ঘটনা। তাহলে ঘটনার নেতিবাচক ঘটনা কি হবে? একে প্রকাশ করা হবে কমপ্লিমেন্ট বা বার বা ড্যাশ রূপে। ঠিক আছে? তাহলে বারকে বলা হয় ঘটনার পুরো ঘটনা। তাহলে এটা কত হয়ে যাবে? 4 5 6। যদি 4 5 6 পড়ে তাহলে ঘটনা ঘটবে না। তাহলে ঘটনার পুরো ঘটনা হলো 4 4 5 6। যদি 1 2 3 হয় তাহলে বাইরের ঘটনাটাকে বলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? না না ঘটার ঘটনাকে বলা হয় ঘটনার পুরো ঘটনা।
মানে এক্স্যাক্টলি যেমন আমরা পূরক সেট পড়েছিলাম ঠিক একই রকমভাবে, ঠিক আছে। এ সেটের যে পূরক সেট সেটাকে বলবো পূরক ঘটনা। এখানে স্যাম্পল স্পেসটা কি 1 2 3 4 5 6 সাপেক্ষে, কিন্তু এটা পূরক ঘটনা। সমভাবে সম্ভাব্য ঘটনা কি? সমভাবে সম্ভাব্য ঘটনা, ইংরেজিতে ইকুয়ালি প্রবাবিল ইভেন্টস, ঠিক আছে, ইকুয়ালি প্রবাবিল ইভেন্টস। একাধিক ঘটনাকে সমভাবে সম্ভাব্য ঘটনা বলবো যদি তাদের ঠিক আছে, যদি তাদের ঘটার সম্ভাবনা একই হয়। এখন সম্ভাবনা জিনিসটা কি সেটা একটু পরে বলছি আমরা। কোনো একটা ঘটনা, ধরো দুটো ঘটনা, একাধিক হতে হবে, 2 বা তার বেশি ঘটনা, ABC 3টে ঘটনা ধরো, ঠিক আছে। এই 3টে ঘটনাকে সমভাবে সম্ভাব্য বলবো যদি PA = PB = PC হয়, অর্থাৎ A ঘটনা ঘটার সম্ভাবনা = B ঘটনা ঘটার সম্ভাবনা = C ঘটনা ঘটার সম্ভাবনা হয়। এখন PA মানে কি এটা পরে বলছি। PA মানে A ঘটনা ঘটার সম্ভাবনা, PB মানে হচ্ছে B ঘটনা ঘটার সম্ভাবনা, PC মানে হচ্ছে C ঘটনা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ A, ঠিক আছে। এটা প্রবাবিলিটি অফ B, প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট C। এই প্রবাবিলিটি কি এর পরেই আমি বলছি, তখন বুঝে যাবে, ঠিক আছে। দেখো এবার তাহলে সম্ভাবনা কি, ইংরেজিতে হচ্ছে প্রবাবিলিটি। চ্যাপ্টারটার নাম অনুসারে এটা, ঠিক আছে। এই চ্যাপ্টারটার নাম কিন্তু প্রবাবিলিটির চ্যাপ্টার। এস আমার স্যাম্পল স্পেস আগে জেনেছি। এস কি স্যাম্পল স্পেস, আর এ ধরো যে কোনো একটা ঘটনা, যে কোনো ঘটনা। তাহলে স্যাম্পল স্পেস মানে এটা একটা সেট, আর এ একটা সেট, একটা ঘটনা মানেও একটা সেট। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে কিছু নমুনা বিন্দু থাকবে, কিছু পদ থাকবে, একটা পদ হচ্ছে একটা নমুনা বিন্দু। এ সেটের মধ্যেও, ঠিক আছে, এ ঘটনার মধ্যে কিছু নমুনা বিন্দু থাকবে। তাহলে এ ঘটনা ঘটার, এ যে ঘটনা আছে, এ ঘটনা ঘটার সম্ভাবনাটাকে PA দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। PA মানে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট A, মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা, সেটাকে প্রকাশ করা হয় PA দ্বারা। আর ডিফাইন করা হবে কী হবে, NA, মানে এ এই সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে বাই NS, স্যাম্পল স্পেসের মধ্যে কটা এলিমেন্টস আছে। এস হচ্ছে স্যাম্পল স্পেস, এ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে বা এস সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি কি জিনিসটা জানতে পারলাম। তাহলে এটাকে বলা হয় PA মানে কি, এ ঘটনা ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা, এইটাকে PA দ্বারা প্রকাশ করা হয় =NA/NS, মানে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট A, ইংরেজিতে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার সমভাবে সম্ভাব্য ঘটনা কাকে বলবো। একাধিক ঘটনা, 3টে ঘটনা ধরেছি, 2টো হতে পারে বা 4টে হতে পারে, একাধিক হতে হবে, ঠিক আছে। ঘটনাকে যদি বলবো সমভাবে সম্ভাব্য ঘটনা যদি
তাদের প্রবাবিলিটিগুলো একই হয়, মানে পিএ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পিসি হয়। ঠিক আছে, তার মানে এখানে এ বি আর সি এর মধ্যে একই সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। এই তিনটে ঘটনাগুলোর মধ্যে এলিমেন্ট সংখ্যা সমান হলে তাদের বলা হবে সমভাবে সম্ভাব্য ঘটনা। যেমন যে কোনো সরল ঘটনা, কোনো স্যাম্পল স্পেসের সরল ঘটনাগুলি হচ্ছে সমভাবে সম্ভাব্য, কারণ সরল ঘটনাগুলির প্রবাবিলিটি কিন্তু সব এক। ঠিক আছে।